সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আমাদের কিন্তু আজকে নতুন পর্ব, সেটা হচ্ছে অধিবৃত্ত। তো ইতিপূর্বে তোমাদের সামনে উপবৃত্ত আমি সম্পূর্ণরূপে তুলে ধরতে সমর্থ হয়েছি এবং সেখানে বেসিক কনসেপ্টগুলো সম্পূর্ণরূপে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো এরই ধারাবাহিকতা আজকে হচ্ছে অধিবৃত্ত। তো উপবৃত্ত সাথে কিন্তু অধিবৃত্তর অনেকটা মিল আছে, সেটা হচ্ছে ওই সূত্র, মানে উপবৃত্তের যে সূত্রগুলি ছিল এখানেও কিন্তু সিমিলার সেই সূত্র, শুধুমাত্র উৎকেন্দ্রিকতার মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে। তো যারা উপবৃত্ত ক্লাসটি ভালোভাবে দেখবে তাদের কাছে কিন্তু অধিবৃত্ত অতি সহজ হবে। তাহলে দেখো, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অধিবৃত্ত কি, অধিবৃত্তের আদর্শ সমীকরণ নির্ণয়, অধিবৃত্তের বিভিন্ন অংশের মান নির্ণয়, অধিবৃত্তের পরামিতিক সমীকরণ এবং অধিবৃত্তের সাধারণ সমীকরণ। এগুলি হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে দেখো, প্রথমে হচ্ছে অধিবৃত্ত কি। ঠিক আছে, অধিবৃত্ত কি। তো আমরা কিন্তু যে কনিক সেকশনের মধ্যে দেখাইছিলাম যে একটা কনিককে, মানে কোণকে, এই যে এভাবে ছিল আমাদের, ঠিক আছে, যে এটা হচ্ছে লোয়ার কোণ আর এটা হচ্ছে আপার কোণ। তাহলে আমরা যদি একটি সমতল দ্বারা এটাকে অক্ষের সমান্তরালে, যে স্থির অক্ষের সমান্তরালে আমরা ছেদ করি, হ্যাঁ, স্থির অক্ষের সমান্তরালে যদি আমরা ছেদ করি তাহলে কিন্তু আমরা এরকম একটা শেপ পাই। দেখো, এই যে এরকম একটা শেপ পাইছিলাম, ঠিক আছে। এই যে এই অংশটা থাকবে না এবং এখানে এই অংশ থাকবে না। তাহলে এই যে এখানে পাইছিলাম এরকম আর এখানে পাইছিলাম এরকম, এরকম দুইটা শেপ আমরা পাই, ঠিক আছে। তাহলে একেই বলা হবে অধিবৃত্ত। অর্থাৎ একটা কোণকে যদি স্থির অক্ষের সাপেক্ষে, স্থির অক্ষের সমান্তরালে একটি সমতল দ্বারা ছেদ করা হয়, তাহলে ওই ছেদ বিন্দুতে যেই শেপ তৈরি হয় সেটাকে বলা হবে এই অধিবৃত্ত। এখানে অবশ্যই শেপটা হবে এরকম, অধিবৃত্ত, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অধিবৃত্ত। আর অধিবৃত্তের সংজ্ঞাটা বোঝার জন্য আমাদেরকে অধিবৃত্তটা আঁকতে হবে। সেটা হচ্ছে, দেখো, আমরা যদি অধিবৃত্তটা এখন চিত্রায়ন করি তাহলে কিন্তু এটা হবে এরকম, এই যে এই যে এই যে, আর এখানে হবে এই যে এরকম একটা শেপ আমরা পাবো। তাহলে এই যে এইটাকে বলা হয় এই অধিবৃত্তের কেন্দ্র ও, এটার নাম দিলাম আমরা ও। এবং দেখো, এটা হচ্ছে উপকেন্দ্র, এই যে উপকেন্দ্র। আর এটা হচ্ছে অধিবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু পি অফ এক্স ওয়াই, ঠিক আছে, পি অফ এক্স ওয়াই। তাহলে এই কেন্দ্রগামী রেখা, কেন্দ্রগামী রেখা, সরল রেখা, কেন্দ্রগামী সরল রেখা যেটা অধিবৃত্তকে অসীমে ছেদ করে, অসীমে ছেদ করে, ওই রেখাকে বলা হবে অসীম তট, ঠিক আছে। এই অধিবৃত্তের অসীম তট, এই যে অসীম তট, ঠিক আছে, যেটা এই অধিবৃত্তকে অসীমে ছেদ করবে, এটা হচ্ছে অসীম তট, ঠিক আছে। এগুলি, এই দুইটা রেখা হচ্ছে অসীম তট। একটা মনে করো যে আর আর প্রাইম, হ্যাঁ, আর আর প্রাইম, আরেকটা হচ্ছে এস এস সরি এস নয়, ধরে নিচ্ছি আমরা সি সি প্রাইম, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা অসীম তট। তাইলে দেখো, এস এর সংজ্ঞা কি। এস এর সংজ্ঞা হচ্ছে এই অধিবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু যদি পি হয়, এই পি থেকে এই একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখার অনুপাত যে ধ্রুব সংখ্যা, অলওয়েজ ধ্রুব সংখ্যা, তাহলে ওই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হবে অধিবৃত্তের উপকেন্দ্র, আর নির্দিষ্ট রেখাটিকে বলা হবে অধিবৃত্তের এই দিকাক্ষ বা নিয়ামক। এই যে এটা হচ্ছে নির্দিষ্ট রেখা, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে নির্দিষ্ট রেখা। তাহলে পি থেকে এস এর দূরত্ব আর পি থেকে এই যে দিকাক্ষের দূরত্ব, এদের অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা। তাহলে আমরা কি পাই, দেখো, এখানে হচ্ছে এসপি ডিভাইড বাই হচ্ছে পিএম ইকুয়াল টু হচ্ছে ই, ঠিক আছে। অর্থাৎ এস থেকে পি এর দূরত্ব, পি থেকে এম এর দূরত্বের অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা, এটাকে ই বলা হয়। যদি এরকম ধ্রুব সংখ্যা পাওয়া যায় অলওয়েজ, তাহলে দেখো এখান থেকে এস থেকে পি এর দূরত্ব যা হবে, ঠিক আছে, এখানে যদি আরেকটা বিন্দু আমরা নিই পি ওয়ান, এই পি ওয়ান থেকে এই যে এম ওয়ান, এসপি ওয়ান ডিভাইড বাই পি ওয়ান এম ওয়ান ইকুয়াল টু, এটাও কিন্তু হবে ই। এই দুইটা কিন্তু পরস্পর সমান। সিমিলারলি আমরা যে আরও বিন্দু নেই, যে এখানে যদি নেই P2,
তাহলে এখান থেকে এই দূরত্ব PM2, তাহলে SP2 ডিভাইড বাই P2M2, এটাও কিন্তু হবে E। তাহলে প্রতি ক্ষেত্রে E কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, মান কিন্তু সেম আসবে। এখানে যদি এর মান হয় হাফ, এখানেও কিন্তু হবে হাফ, এখানেও হবে হাফ। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু একটি রেখার অনুপাত সর্বদাই ধ্রুব সংখ্যা। তাহলে ওই বিন্দুটিকে বলা হবে এই অধিবৃত্তের উপকেন্দ্র, আর নির্দিষ্ট রেখাটিকে বলা হবে দ্বিকাক্ষ, ঠিক আছে। এ হচ্ছে দ্বিকাক্ষের সংজ্ঞা এবং উপকেন্দ্রের সংজ্ঞা। এরপরে দেখো অক্ষরেখা। অক্ষরেখা হচ্ছে যে একটা অধিবৃত্তের অক্ষরেখা হচ্ছে যেটা কেন্দ্র এবং উপকেন্দ্রগামী, কেন্দ্র এবং অধিবৃত্তের কেন্দ্র এবং উপকেন্দ্রগামী রেখাকে বলা হবে অধিবৃত্তের অক্ষরেখা। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু শীর্ষবিন্দু, হ্যাঁ, আর এটা হচ্ছে এখানে শীর্ষবিন্দু হচ্ছে A প্রাইম, এটা হচ্ছে Z, এটা হচ্ছে Z প্রাইম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সংজ্ঞা। তাহলে আমরা এখানে কি কি পাইলাম দেখো, এখানে ও হচ্ছে কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র, S প্রাইম, S ইকুয়াল টু S প্রাইম হচ্ছে উপকেন্দ্র। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই উপকেন্দ্র থেকে একটি নির্দিষ্ট বিন্দু এবং ওই উপকেন্দ্রের অনুরূপ নিয়ামক রেখার দূরত্বের অনুপাত। দেখো এই উপকেন্দ্রের অনুরূপ নিয়ামক রেখা কিন্তু হচ্ছে এইটা, এটাকে আমরা যদি নাম দেই মনে করো DD প্রাইম, আর এটাকে নাম দিলাম EE প্রাইম, ঠিক আছে, EE প্রাইম। তাহলে S এর অনুরূপ নিয়ামক রেখা কিন্তু DD প্রাইম, আর S প্রাইমের অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে EE প্রাইম। তাহলে S থেকে এই বিন্দুর দূরত্ব আর অনুরূপ নিয়ামক রেখার দূরত্বের অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা। কখনোই কিন্তু এই S থেকে এই নিয়ামক রেখা আর এই বিন্দুর দূরত্ব কখনোই কিন্তু ধ্রুব হবে না। সবসময় মনে রাখতে হবে যার উপকেন্দ্র, যে উপকেন্দ্র তার অনুরূপ নিয়ামক রেখা, এদের দূরত্বের অনুপাত হচ্ছে সবসময় ধ্রুব। তাহলে দেখো SS প্রাইম হচ্ছে উপকেন্দ্র, তারপর হচ্ছে A প্রাইম হচ্ছে শীর্ষবিন্দু, A প্রাইম শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। এরপরে A প্রাইমকে কিন্তু দেখো A প্রাইম হচ্ছে অক্ষরেখা, এটাকে বলা হয় অক্ষরেখা বা আর অক্ষ, অক্ষরেখা বা আর অক্ষ বলা হয় এটাকে, আর অক্ষ, ঠিক আছে, আর অক্ষ। আর এই যে Y ও Y প্রাইম, হ্যাঁ, Y ও Y প্রাইমকে বলা হবে অনুবন্ধী অক্ষ, Y ও Y প্রাইম হচ্ছে অনুবন্ধী অক্ষ, ঠিক আছে, অনুবন্ধী অক্ষ, ঠিক আছে। এই হচ্ছে পরিচিতি। আর এখানে DD প্রাইম, দেখো DD প্রাইম ইকুয়াল EE প্রাইম, এটা হচ্ছে দ্বিকাক্ষ, ঠিক আছে। এই হচ্ছে অধিবৃত্তের সাধারণ পরিচিতি। এখন দেখো আমরা তো জানি যে A প্রাইম, হ্যাঁ, A প্রাইম মানে এই আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য কিন্তু A প্রাইম ইকুয়াল টু আমরা জানি 2A, যেখানে OA সমান হচ্ছে OA প্রাইম ইকুয়াল টু হচ্ছে A, ঠিক আছে। মানে A থেকে A এর দূরত্ব, A প্রাইমের দূরত্ব হচ্ছে 2A, O থেকে A এর দূরত্ব আর O থেকে O প্রাইমের দূরত্ব পরস্পর সমান এবং সেটা হচ্ছে A, ঠিক আছে। তাইলে আমাদের এই যে আর অক্ষের দৈর্ঘ্যটা কি হবে, আর অক্ষের দৈর্ঘ্য বের করার সিস্টেম হচ্ছে দেখো এই যে শীর্ষ থেকে আমরা যদি এই একটা লম্ব টানি, শীর্ষবিন্দুগামী যদি স্পর্শক টানি, শীর্ষবিন্দুগামী স্পর্শক, ঠিক আছে, শীর্ষবিন্দুগামী স্পর্শক, এই স্পর্শক অসীম তটকে যে বিন্দুতে ছেদ করছে, মনে করো এটা F বিন্দুতে ছেদ করছে আর এটা হচ্ছে F প্রাইম বিন্দুতে ছেদ করছে, তাহলে ওই যে অসীম তট থেকে ছেদ বিন্দু F থেকে এই যে এই স্পর্শ বিন্দুর দূরত্ব হবে B, ঠিক আছে। তাইলে দেখো এই যে FA B আবার F প্রাইম A এটাও B, তাইলে কিন্তু অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, এটাকে বলা হবে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অক্ষের দৈর্ঘ্য সেটা হবে F প্রাইম ইকুয়াল টু হবে 2B, ঠিক আছে। তাহলে আমরা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেখলাম। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কি, এই যে শীর্ষ বিন্দুতে স্পর্শক টানলে সেটা অসীম তটকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্বই হচ্ছে B, অর্থাৎ এটাকে বলা হবে আর অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য FA হচ্ছে B, এটাও B, তাহলে টোটাল হচ্ছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2B। তাহলে আমরা কিন্তু দেখলাম অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2B। আচ্ছা, আমরা এই দেখলাম। এখন দেখো অধিবৃত্তের সংজ্ঞাটা কি হবে। অধিবৃত্তের সংজ্ঞা হচ্ছে
কার্তেশীয় সমতলে একটি চলমান বিন্দু যদি পি অফ এক্স ওয়াই হয়, ওই বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত সবসময় হচ্ছে ধ্রুব সংখ্যা, তাহলে ওই চলমান বিন্দুটি যেই সঞ্চারপথের উপর অবস্থান করে ওই সঞ্চারপথটা কি বলা হবে? অধিবৃত্ত। এই হচ্ছে অধিবৃত্তের সংজ্ঞা, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমাদের হচ্ছে অধিবৃত্তের সাধারণ সমীকরণ, মানে আদর্শ সমীকরণ আমরা বের করব। ঠিক আছে, অধিবৃত্তের আদর্শ সমীকরণ নাম্বার 2। অধিবৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে অধিবৃত্তের আদর্শ সমীকরণ বের করার জন্য আমাদের আদর্শ সমীকরণটা আমরা জানি এটা x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল টু 1। ঠিক আছে, এইটা। তাহলে এইটার আদর্শ সমীকরণ আমরা বের করব। কিভাবে এই সমীকরণটা আমরা প্রতিপাদন করব দেখো। তো এটার জন্য আমাদের কিছু জিনিস প্রথমে লাগবে, সেটা হচ্ছে দেখো অধিবৃত্তের সমীকরণটা তো আমরা জানি এরকম, আর এটা হচ্ছে তার নিয়ামক রেখা। তো এটা হচ্ছে z, এটা হচ্ছে a, ঠিক আছে, এটা হচ্ছে s, এটা হচ্ছে s প্রাইম, এটা হচ্ছে z প্রাইম, এটা হচ্ছে a প্রাইম। তাহলে আমরা জানি কিন্তু যে উপকেন্দ্র থেকে যে কোনো অধিবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব, ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বের অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা। তাহলে SP সমান হচ্ছে কি SP বাই PM ইকুয়াল টু E। দেখো SP বাই PM ইকুয়াল টু হচ্ছে E। তাহলে আমরা যদি এখানে নেই বিন্দুটা, তো এটাও কিন্তু অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু, এই যে P1। তাহলে যেহেতু এটা অধিবৃত্তের উপরস্থ বিন্দু, তাহলে SP1 থেকে এই যে PM1 অবশ্যই হবে ধ্রুব সংখ্যা। SP1 ডিভাইড বাই P1M1 ইকুয়াল টু অবশ্যই এটার সমান। তাহলে এরপরে যদি আমরা দেখি এখানে P2 M2, হ্যাঁ, এই দুইটার অনুপাতও কিন্তু হবে P2 M2, এটাও কিন্তু হবে E। ঠিক আছে, তাহলে এইভাবে আস্তে আস্তে আমরা যদি এই বিন্দুতে আসি, দেখো এই বিন্দুতে আমি আসলাম, তাহলে এই বিন্দুও তো এই অধিবৃত্তের উপরস্থই একটা বিন্দু। তাহলে S থেকে এই বিন্দুর দূরত্ব আর A থেকে এই যে নিয়ামক রেখার দূরত্বের অনুপাত তাও হবে E। এই যে S A ডিভাইড বাই AZ, এটাও কিন্তু হবে E, কারণ আমরা জানি অধিবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে এই উপকেন্দ্রের দূরত্ব এবং ওই বিন্দু থেকে একটি রেখার দূরত্বের অনুপাত সবসময় হচ্ছে E। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম SA বাই AZ ইকুয়াল টু হচ্ছে E। তাহলে দেখো আমরা কি পাইলাম? SA ইকুয়াল টু E ইন্টু AZ, এটা আমরা পাইলাম। এটা হচ্ছে আমাদের নাম্বার 1। এরপরে দেখো এই যে এটাও কিন্তু অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু A প্রাইম, তাহলে আমরা বলতে পারি SA প্রাইম। ঠিক আছে, SA প্রাইম, দেখো SA প্রাইম অধিবৃত্তের উপরস্থ বিন্দু থেকে অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব। তাহলে S এর অনুরূপ নিয়ামক রেখা কিন্তু হচ্ছে এইটা, এই যে DD প্রাইম, DD প্রাইম, এটা হচ্ছে EE প্রাইম। ঠিক আছে, EE প্রাইম। তাহলে দেখো SA প্রাইম মানে এটার অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে DD প্রাইম, তাহলে হচ্ছে SA প্রাইম A প্রাইম Z ইন্টু A প্রাইম Z, এটা হবে। ঠিক আছে, অনুরূপ নিয়ামক রেখার দূরত্বের অনুপাত সবসময় E। এখন দেখো আমরা যেটা করবো 2 থেকে 1 বিয়োগ, দেখো 2 বিয়োগ 1 ইমপ্লাইজ যদি আমরা করি তাহলে হবে SA প্রাইম মাইনাস হচ্ছে SA ইকুয়াল টু E ইন্টু A প্রাইম Z মাইনাস হচ্ছে E ইন্টু AZ, এটা আমরা পাই। তাহলে SA প্রাইম, দেখো SA প্রাইম থেকে আমরা SA বাদ দিব, থাকবে AA প্রাইম, AA প্রাইম ইকুয়াল টু হচ্ছে E কমন থাকে A প্রাইম Z মাইনাস হচ্ছে AZ। ঠিক আছে, এবং আমরা কিন্তু এটা ধরেই নিছি যে AA প্রাইম ইকুয়াল টু হচ্ছে 2A, এটা কিন্তু আমরা জানি। এবং OA এটা কিন্তু O বিন্দু, তাহলে OA সমান OA প্রাইম ইকুয়াল টু কিন্তু হচ্ছে A, এটাও আমরা জানি। তাহলে দেখো A প্রাইম Z, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ঠিক আছে, A প্রাইম Z এর পরিবর্তে মানে দেখো AA প্রাইম কিন্তু হচ্ছে 2A, তাহলে 2A লিখে দিলাম ইনটু A প্রাইম Z, এই যে A প্রাইম Z, এটার পরিবর্তে আমরা লিখতে পারি OA প্রাইম মাইনাস প্লাস OZ। হ্যাঁ, এটাকে লিখতে পারি OA প্রাইম প্লাস OZ প্লাস সরি মাইনাস AZ কে কি লেখা যায়? দেখো AZ কে কিন্তু লেখা যায় OA মাইনাস OZ, OA মাইনাস OZ, মাইনাস মাইনাস প্লাস OA মাইনাস OZ।
ঠিক আছে, ও জেড প্লাস ও জেড, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, 2a ইকুয়াল টু ই ইন্টু এই যে ও এ প্রাইম আবার ও এ সমান, এই যে ও এ প্রাইম সমান, তাহলে অবশ্যই এটা ক্যান্সেল, তাহলে ও জেড সমান 2ও জেড। তাহলে আমরা ফাইনালি ও জেড কি পাচ্ছি, এ বাই ই, ঠিক আছে। তার মানে এই কেন্দ্র থেকে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে এ বাই ই। সিমিলারলি ও জেড যদি হয় এ বাই ই, ও এ প্রাইমও কিন্তু এ বাই ই, তবে এটা হচ্ছে নেগেটিভ দিকে, এই কারণে মাইনাস লেখা হয়। তাহলে আমরা ফাইনালি কি পেয়ে গেলাম, ও জেড সমান ও জেড প্রাইম ইকুয়াল টু এ বাই ই, এটা আমরা পেয়ে গেলাম। তো এরপরে আমরা বের করব দেখো ওএস। তাহলে ওএস বের করার জন্য আমরা কিন্তু অলরেডি জানি যে এই যে এস এ সমান কি, এস এর সমান ইন্টু এ জেড সমান কি, এ জেড সমান হচ্ছে ও এ মাইনাস ও জেড। তো ও এ সমান তো এ, আর ও জেড একটু আগেই পাইছি এ বাই ই, এই যে আমরা বসাই দিলাম, ঠিক আছে, মানগুলি আমরা বসাই দিলাম। এরপরে দেখো এই যে এখানে ই এর সাথে যদি আমরা গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের আসবে এ ই কাটা থাকে এ, তাহলে ও এস এ আমরা কি পেয়ে গেলাম, এস এ হচ্ছে এ ই মাইনাস হচ্ছে এ, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম এই যে এস এর দূরত্বটা। তো এখান থেকে আমরা সহজে কিন্তু এখন ওএসটা বের করতে পারবো। এই যে ওএস সমান হবে ও এ প্লাস হচ্ছে এএস, ও এ প্লাস এএস। তো ও এ সমান তো আমরা জানি এ প্লাস এটা হচ্ছে এ ই মাইনাস এ, তাহলে এ কাটা থাকে হচ্ছে এ ই। তার মানে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এ ই। সিমিলারলি এই কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব হবে মাইনাস এ ই, ঠিক আছে, মাইনাস এ ই। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে ওএস সমান ওএস প্রাইম ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, ঠিক আছে, এটা আমরা পাইলাম। তো এইগুলি ব্যবহার করেই কিন্তু আমরা এখন অধিবৃত্তের আদর্শ সমীকরণটা বের করব। এখন দেখো আমরা যে আদর্শ সমীকরণ বের করতে চাই, কি করতে হবে, আমরা আবার চিত্রটা আঁকি, এগুলি লাগবে আমাদের। তাহলে দেখো এই যে এটা হচ্ছে এই যে এটা, তাইলে এটা হচ্ছে কি নিয়ামক রেখা, এটা নিয়ামক রেখা জেড প্রাইম, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে এস প্রাইম, এটা হচ্ছে কি এস, ঠিক আছে। তো আমরা কিন্তু জানি এই যে অধিবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু পি অফ এক্স ওয়াই যদি হয়, পি অফ এক্স ওয়াই থেকে নিয়ামক রেখার দূরত্বের অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা, ঠিক আছে। তাহলে এস আমরা কিন্তু অলরেডি পাইছি, এটা যদি ও হয়, ও এস এর মান কত, এই দেখো ও এস সমান কিন্তু এই, তার মানে এই বিন্দুটা অবশ্যই হবে এই কমা হচ্ছে 0, ঠিক আছে, এই কমা 0। তাহলে এসপি পিএম আমরা এখান থেকে এই অক্ষের উপর লম্ব টানলাম পিকে, ঠিক আছে, পিকে লম্ব। তাইলে দেখো এখানে আমরা কি পাই, তাইলে পিকে যেহেতু লম্ব টানছি, তাহলে এই বিন্দুকে আমরা ধরে নিচ্ছি পি অফ এক্স ওয়াই, তার মানে অবশ্যই চিত্র অনুসারে আমরা বলতে পারি যে ওকে সমান হচ্ছে এক্স, এটা কিন্তু সত্য। যদি এই যে এখানে এই যে কার্তেশীয় সমতলে পি অফ এক্স ওয়াই একটা বিন্দু হয়, তাহলে মূল বিন্দু থেকে এই যে ওকের দূরত্ব তো এক্স আর পিকে হচ্ছে ওয়াই, এটা আমরা জানি। তাইলে দেখো আমাদের কি করতে হবে, আমরা জানি এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম, নাম্বার 1। তাহলে এসপি কি হবে, এখান থেকে এসপি হবে এস থেকে পি এর দূরত্ব, তাহলে এস বিন্দু জানা আছে, পি বিন্দু জানা আছে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো আমরা এসপি পেয়ে গেছি। এরপরে লাগবে আমাদের পিএম, পিএম সমান কি, পিএম সমান হচ্ছে জেড কে, পিএম সমান জেড কে, জেড কে সমান কি ওকে মাইনাস ও জেড, ওকে মাইনাস ও জেড, এটা আমরা লিখতে পারি। তো ওকে সমান কি এক্স, আর ও জেড কত, এই যে ও জেড হচ্ছে এ বাই ই, এই যে এ বাই ই পেয়ে গেলাম আমরা। প্রাপ্ত এই যে এসপি পিএম এর মান 1 নং এ আমরা এখন কি করব, বসাই দিব, ইনপুট করে দিব। তাহলে 1 নং এ যদি আমরা বসাই দিই, যে 1 বসাই দিলে এসপি মান আমরা কি পাইছি, এক্স মাইনাস এ হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু পিএম, পিএম কত এক্স মাইনাস এ বাই ই, এই যে এইটা। তাইলে আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দিই, তাহলে আমাদের আসবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার এক্স মাইনাস এ বাই ই হোল স্কোয়ার, এই যে এইটা।
তাহলে ফাইনালি আমরা কি পাই দেখো, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ae এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2a বাই ই এক্স প্লাস এ স্কোয়ার বাই ই স্কোয়ার। ঠিক আছে, এটা তাইলে আমরা কিন্তু পেয়ে গেলাম। তাইলে দেখো ফাইনালি ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে এক্স স্কোয়ার মাইনাস 2ae এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, এখানে যদি আমরা ই দ্বারা গুণ দিয়ে দিই তাহলে ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ই কাটা 2ae এক্স প্লাস ই স্কোয়ার কাটা শুধু থাকবে এ স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে আসবে এই যে দুই পাশ থেকে 2ae এক্স, এটা কিন্তু ক্যান্সেল, তাহলে থাকে হচ্ছে এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হ্যাঁ, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার। ঠিক আছে, তো আমরা কিন্তু জানি যে দেখো এখানে কিন্তু এই যে এসপি বাই পিএম, এসপি বাই পিএম, আর অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি ই এর মান অলওয়েজ গ্রেটার দেন 1। ঠিক আছে, ই এর মান অলওয়েজ কি গ্রেটার দেন 1। তাহলে আমাদেরকে কিন্তু আমরা যদি এই দেখো এই পাশে যদি আনি তাহলে 1 মাইনাস ই স্কোয়ার হবে, এক্স স্কোয়ার কমন নিলে তাহলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে আমাদেরকে এটা ওই পাশে নিতে হবে, আর এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে হবে দেখো, তাহলে হবে এই যে এ স্কোয়ার, সরি এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হবে। অর্থাৎ এটা এই পাশে আনছি, এই যে এটা এই পাশে আনছি প্লাস হয়েছে, এটা এই পাশে আনছি মাইনাস হয়েছে, তাহলে দুই পাশ থেকে এখানে কমন যায় কি এ স্কোয়ার, থাকে ই স্কোয়ার মাইনাস হচ্ছে 1, এখানে দুইটার মধ্যে কমন যায় এক্স স্কোয়ার, তাহলে থাকে ই স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা আমরা পাই। ঠিক আছে, তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, ফাইনালি এখান থেকে আসবে ই স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 1, এটা আসে। তাহলে আমাদের কি করতে হবে, যে আদর্শ সমীকরণে দেখো এখানে কিন্তু 1 আছে রাইট সাইডে, এটা 1 বানাইতে হবে, তো এটাকে 1 বানাইতে চাইলে আমাদের কি করতে হবে, প্রত্যেককে এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 1 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমাদের আসবে ই স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তো এখানে দেখো ই স্কোয়ার মাইনাস 1 কাটা, তাহলে থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে এইটা ই কিন্তু অলওয়েজ 1 থেকে বড়, ই অলওয়েজ 1 থেকে বড় অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি সেটা। তো ই যদি 1 থেকে বড় হয় তাহলে ই স্কোয়ার মাইনাস 1 এটাও 1 থেকে বড়, তার সাথে আবার একটা পজিটিভ সংখ্যা গুণাকারে আছে, তাহলে এটা 1 থেকে অলওয়েজ বড়, মানে এটাও সবসময় পজিটিভ, এবং এ কনস্ট্যান্ট ই কনস্ট্যান্ট 1ও কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টকে আমরা নতুন একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। তাইলে আমরা ধরে নিচ্ছি যে এখানে এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে বি। ঠিক আছে, বি স্কোয়ার এটা সমান হচ্ছে বি স্কোয়ার আমরা ধরে নিলাম। তাহলে যদি আমরা ধরে নিই বি স্কোয়ার, তাহলে আমাদের ফাইনালি রেজাল্টটা কি আসতেছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটাই হচ্ছে অধিবৃত্তের আদর্শ সমীকরণ, এই যে আদর্শ সমীকরণ। তো দেখো এটা হচ্ছে অধিবৃত্ত, আমাদের উপবৃত্তে কি ছিল, এখানে প্লাস, এখানে কিন্তু এখানে মাইনাস। এখন এই যে উপবৃত্তের ক্ষেত্রে ই কিন্তু ছিল এটা রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে কি আসে দেখো এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে এখানে আসবে ই স্কোয়ার সমান 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে ই আসতেছে কত, রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তার মানে উপবৃত্তের ক্ষেত্রে এটা ছিল মাইনাস, আর অধিবৃত্তের ক্ষেত্রে এটা হবে প্লাস, শুধু এতটুকুই পার্থক্য, আর বাকি সব সূত্র কিন্তু সেম দুইটার। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো অধিবৃত্তের সমীকরণ, আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। যখন এ গ্রেটার দেন 1 তখন কিন্তু ই হবে রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর যদি বি গ্রেটার দেন এ হয় তখন কিন্তু হবে ই সমান হবে
ওয়ান প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ যখন এ গ্রেটার দেন ওয়ান তখন এ নিচে, যখন বি গ্রেটার দেন ওয়ান, বি গ্রেটার দেন এ, তখন বি কিন্তু নিচে। ঠিক আছে, এইগুলি আমরা পাইলাম। আচ্ছা, আর বাকি সব সূত্র কিন্তু উপবৃত্তের মতোই। তো এখন দেখো অধিবৃত্তের বিভিন্ন অংশের মান আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেখো সব সূত্র অধিবৃত্তের উপবৃত্তের মতোই, অধিবৃত্তের বিভিন্ন অংশের মান। ঠিক আছে, অধিবৃত্তের বিভিন্ন অংশের মান। ঠিক আছে, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা যদি ছোট করে এটাকে আঁকি তাহলে কিন্তু এমন হবে, এই যে এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে জেড প্রাইম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে জেড। তাহলে এটা হচ্ছে এই যে স্পর্শবিন্দুগামী রেখার রেখা। ঠিক আছে, এই যে শীর্ষবিন্দুতে স্পর্শক এ প্রাইম, এটা হচ্ছে এস প্রাইম, এটা হচ্ছে এস, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে লম্বের দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে এস, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এই যে এটা হচ্ছে এস প্রাইম। ঠিক আছে, তো আমাদেরকে কিন্তু সবগুলি একে একে বের করতে হবে। তো দেখো এখানে আমরা কিন্তু অলরেডি অনেকগুলোই মান কিন্তু পেয়ে গেছি। তো দেখো আমরা যদি এটা মানগুলি বের করতে চাই তাহলে আমাদের প্রথমে একটা কি টানতে হবে, বক্স বানাইতে হবে প্রথমে। দেখো আমরা বক্সটা বানাই নিলাম। এখানে হবে বিভিন্ন মান, এখানে হবে অধিবৃত্ত, এই যে তাহলে এখানে হবে মান, এখানে নাম, বিভিন্ন অংশের নাম আর কি, বিভিন্ন অংশের নাম। এটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 যখন এ গ্রেটার দেন বি। আর এখানে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 যখন বি গ্রেটার দেন এ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সব কিছু উপবৃত্তের মতোই, শুধু উৎকেন্দ্রিকতাটা পার্থক্য। তাহলে দেখো উৎকেন্দ্রিকতা প্রথমে আমাদের এটা লাগবে, কারণ এটা সব জায়গায় আছে উৎকেন্দ্রিকতা। এটার ক্ষেত্রে ই হবে √1 প্লাস, উপবৃত্তে ছিল মাইনাস, এখানে হবে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হবে ইকুয়াল টু √1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, পার্থক্য এটা। দেন হচ্ছে কেন্দ্র, দেখো কেন্দ্র উপবৃত্তে কি ছিল, এখানেও তাই হবে, ও হচ্ছে 0 0, এটাও কিন্তু 0 0। ঠিক আছে, তারপরে হচ্ছে শীর্ষ। এখন আমরা কিন্তু সব বিন্দুগুলি বের করতেছি, শীর্ষবিন্দু। হ্যাঁ, শীর্ষবিন্দু কি এ কিন্তু এই যে এ থেকে এটার দূরত্ব হচ্ছে এ, এটা হচ্ছে মাইনাস এ, তাহলে এটা হবে প্লাস মাইনাস এ কমা হচ্ছে 0, আর এটার ক্ষেত্রে হবে এ 0 কমা প্লাস মাইনাস বি। ঠিক আছে, এরপরে হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র এস হচ্ছে প্লাস মাইনাস এই কমা হচ্ছে 0। ঠিক আছে, এই যে এখানে একটা, এখানে একটা, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, আর এটার ক্ষেত্রে হবে 0 কমা প্লাস মাইনাস বি। ঠিক আছে, প্লাস মাইনাস বিই। এরপরে দেখো এই যে অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু, মানে জেড এর স্থানাঙ্ক। ঠিক আছে, অক্ষরেখা ও নিয়ামকের ছেদবিন্দু, নিয়ামকের ছেদবিন্দু সেটা হচ্ছে জেড, সেটা হবে প্লাস মাইনাস এ বাই ই কমা হচ্ছে 0, আর এটার ক্ষেত্রে হবে জেড অফ 0 প্লাস মাইনাস বি বাই ই। ঠিক আছে, এইটা। তাহলে আমাদের বিন্দুগুলি কিন্তু সব বের হওয়া শেষ। এখন আমরা যাব হচ্ছে দূরত্বের মধ্যে আমরা যাব। দেখো, ঠিক আছে, দূরত্ব। তো এগুলি আমি এখন মুছে দিতে পারি। দেখো দূরত্ব সংক্রান্ত এখনো আসবে আমাদের, সব দূরত্ব সংক্রান্ত। দেখো আর অক্ষের দৈর্ঘ্য, প্রথমে আর অক্ষ, আর অক্ষের দৈর্ঘ্য এটা হবে 2a, এ প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 2a, আর এটার ক্ষেত্রে হবে এ প্রাইম বিবি প্রাইম হবে বিবি প্রাইম ইকুয়াল টু হচ্ছে 2b। ঠিক আছে,
সিমিলারলি অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে এক্ষেত্রে হবে বিবি প্রাইম ইকুয়াল টু হচ্ছে 2b, আর এটার ক্ষেত্রে হবে এ এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে 2b। সিমিলারলি আমরা এইগুলি দেখলাম। এরপরে দেখো এই ও থেকে, হ্যাঁ, ও থেকে জেড এর দূরত্ব, অর্থাৎ কেন্দ্র হতে নিয়ামক রেখার দূরত্ব, এই যে কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব, নিয়ামকের দূরত্ব, ঠিক আছে। কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব কি হবে? ওজেড। ওজেড সমান আমরা কি পাইছি? এ বাই ই, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? ওজেড হবে বি বাই ই। ও থেকে এটার দূরত্ব, ও থেকে শীর্ষের দূরত্ব, মানে কেন্দ্র হতে, হ্যাঁ, কেন্দ্র হতে শীর্ষের দূরত্ব, কেন্দ্র হতে শীর্ষের দূরত্ব মানে কি? ও এ সমান হচ্ছে কিন্তু এ, এটার ক্ষেত্রে হবে ও বি সমান হবে বি, ঠিক আছে। এরপরে দেখো এই যে কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব, কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব, ঠিক আছে। উপকেন্দ্রের দূরত্ব হবে কি? ওএস ইকুয়াল টু কিন্তু এই, আর এটার ক্ষেত্রে ওএস হবে বি, ঠিক আছে। এই দূরত্ব আমরা পাইলাম। তাইলে দেখো আরো কিন্তু আমাদের রয়ে গেছে, সেই দূরত্ব কি? আমাদের এই এস এস প্রাইমের দূরত্ব, মানে দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, তারপরে হচ্ছে দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এরপরে হচ্ছে জেড জেড প্রাইম, অর্থাৎ দুইটা এই নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। এই দুইটা দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে দেখো এগুলি আমরা মুছে দিতে পারি এখন। তাহলে আমাদের এখানে কি থাকে দেখো, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কি? এস এস প্রাইম ইকুয়াল টু কিন্তু হবে 2ae, আর এইটার ক্ষেত্রে হবে 2be, ঠিক আছে, 2be, এটা আমরা পাইলাম। এরপরে আমাদের আসবে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, এরপরে নিয়ামক দ্বয়ের দূরত্ব, এই যে নিয়ামক দ্বয়ের দূরত্ব। তাহলে নিয়ামক দ্বয়ের দূরত্ব কি হবে? জেড জেড প্রাইম, জেড জেড প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 2a বাই ই, এখানে হবে জেড জেড প্রাইম ইকুয়াল টু 2b বাই ই, ঠিক আছে। আমরা এটা পাইলাম। তাহলে দূরত্ব সংক্রান্ত সব কিছু কিন্তু আমাদের শেষ। এরপরে আসবে সমীকরণ সংক্রান্ত। দেখো সমীকরণ, যত সমীকরণ আছে, তাহলে প্রথমেই হচ্ছে আমাদের, হ্যাঁ, সিরিয়ালি আমরা যাব নিয়ামকের সমীকরণ। দেখো কি হবে নিয়ামকের, নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ হবে কি? এটা তো ওয়াই অক্ষের প্যারালাল, মানে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে কি হবে? এক্স ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস এ বাই ই, কারণ আমরা জানি এই কেন্দ্র থেকে এটার দূরত্ব এই, আর এটার দূরত্ব হচ্ছে মাইনাস এই, তাহলে প্লাস মাইনাস এ বাই ই। এটার ক্ষেত্রে হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, ঠিক আছে। এটা সিমিলারলি আমরা যদি এগুলি আমরা এখন মুছে দিতে পারি। দেখো এরপরে আসবে শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এই যে শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি? এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে এক্স ইকুয়ালস টু এটার দূরত্ব হচ্ছে এ, তাহলে এক্স ইকুয়াল টু এ, আবার এটার দূরত্ব হচ্ছে মাইনাস এ, তাহলে প্লাস মাইনাস এ, এটা হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি, ঠিক আছে। দেন আমরা কি পাই দেখো, এরপরে হচ্ছে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? উপকেন্দ্রিক লম্ব কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা জানি এটা থেকে এটার দূরত্ব হচ্ছে এই, তাহলে প্লাস মাইনাস এই, আর এটা হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি, ঠিক আছে। এটা আমরা পাইলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাইলাম। তাহলে আমাদের সমীকরণ সংক্রান্ত সব কিছু শেষ, ঠিক আছে। এরপরে আমাদের দেখব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য,
ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে, সেটা হচ্ছে 2b²/a, এখানে হবে 2a²/b। হ্যাঁ, এটা এরপরে আরো রয়ে গেছে, সে হচ্ছে এই আর অক্ষের সমীকরণ। দেখো আর অক্ষের সমীকরণ, দেখো আর অক্ষের সমীকরণ। তো আর অক্ষ কোনটা, এই যে এক্স অক্ষ, এটা কিন্তু এক্স অক্ষ। তো এক্স অক্ষের সমীকরণ আমরা জানি y = 0, আর এটার ক্ষেত্রে হবে x = 0। সিমিলারলি অনুবন্ধী অক্ষের সমীকরণ, দেখো অনুবন্ধী অক্ষের সমীকরণ। তো অনুবন্ধী অক্ষ হচ্ছে এই যে এটা হচ্ছে y প্রাইম। তাহলে y প্রাইমের সমীকরণ কি, y অক্ষ মানে x = 0, আর এটার ক্ষেত্রে হবে y = 0। ঠিক আছে, তো আমরা কিন্তু এইভাবে অধিবৃত্তের সবগুলি মান আমরা বের করেছি। যত মানে যাবতীয় তথ্য আছে তোমাদের সামনে অবশ্যই আমি উপস্থাপন করতে সমর্থ হয়েছি। তো এরপরে দেখো আমরা দেখব যে অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। ঠিক আছে, উৎকেন্দ্রিক কোণ এবং পরামিতিক সমীকরণ, এগুলি আমরা দেখব। তাহলে দেখো এরপরে অধিবৃত্তের 4 নাম্বার, অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। ঠিক আছে, অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে অধিবৃত্তের সমীকরণটা হচ্ছে x² / a² - y² / b² হচ্ছে 1, যেখানে a > b। তাহলে অধিবৃত্তের লেখচিত্রটা হবে কিন্তু এরকম, এই যে এটা এটা এই যে এটা। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে, এটা কিন্তু আমরা জানি শীর্ষবিন্দু, হ্যাঁ এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে আমাদের এখন কাজ a প্রাইম, তাহলে a প্রাইম কিন্তু আমরা জানি হচ্ছে 2a। তাহলে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, এই যে a প্রাইম আর অক্ষকে ব্যাস ধরে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে এখানে। তাহলে আর অক্ষকে ব্যাস ধরে আমরা এই যে বৃত্ত অঙ্কন করলাম, এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ কিন্তু হচ্ছে a। তাহলে সহায়ক বৃত্ত, এটাকে বলা হবে সহায়ক বৃত্ত। তাহলে সহায়ক বৃত্তের সমীকরণ কি, x² y² = a², যার ব্যাসার্ধ হচ্ছে a এবং ব্যাস হচ্ছে 2a। ঠিক আছে, এখন দেখো আমরা এই অধিবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু নিলাম p(x, y). ঠিক আছে, p(x, y) যে কোনো বিন্দু। এই p বিন্দু থেকে আমরা x অক্ষের উপর pm লম্ব টানবো, মানে r অক্ষের উপর pm লম্ব টানলাম। তাইলে m বিন্দুগামী এই বৃত্তের উপর একটা স্পর্শক টানি, আমরা স্পর্শক টানলাম। ঠিক আছে, স্পর্শক, এই স্পর্শক এটাকে কিউ বিন্দুতে ছেদ করে। তাইলে এই যে ও কমা কিউ আমরা যোগ করি। তাহলে এই যে ও কমা কিউ বৃহৎ অক্ষে আর অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, এটাকে বলা হবে অধিবৃত্তের উৎকেন্দ্রিক কোণ। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে অবশ্যই ও কিউ সমান হবে a। ও কিউ বৃত্তের ব্যাসার্ধ a আমরা ধরে নিছি, এবং উৎকেন্দ্রিক কোণ কিউ ও বা এমও বলতে পারি আমরা, সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাইলে দেখো ও এম যেহেতু এটা হচ্ছে p(x, y) বিন্দু, তাহলে অবশ্যই ও এম কিন্তু x। ঠিক আছে, এটা যেহেতু মূল বিন্দু, তাহলে অবশ্যই ও এম সমান হচ্ছে x। তাহলে আমরা ত্রিভুজ, দেখো এখানে ত্রিভুজ ও কিউ এম হতে আমরা কি পাই, ও কিউ এম হতে আমরা পাই sec থিটা। দেখো sec থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে ও এম আর ভূমি হচ্ছে ও কিউ। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি sec থিটা = ও এম সমান কত, ও এম সমান হচ্ছে x, আর ও কিউ সমান হচ্ছে a। তাহলে আমরা পাচ্ছি x = a sec থিটা। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম x এর মান। তার মানে এই যে পি বিন্দুর x স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। ঠিক আছে, পি বিন্দুর x স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে পি বিন্দুটা কি পেলাম আমরা, a sec থিটা * y। তাহলে এইটা তো এই যে অধিবৃত্তের উপর অবস্থিত, এই বিন্দুটা কি অবশ্যই অধিবৃত্তের উপর অবস্থিত। এই অধিবৃত্তকে এই বিন্দুটা সিদ্ধ করবে। ঠিক আছে, তাইলে এই যে এটাকে আমরা দিলাম 1 নং, আর এটা 2 নং। তাহলে দেখো 1 নং p
এ sec থিটা এবং ওয়াই বিন্দুগামী, এত বিন্দুগামী, ঠিক আছে, এত বিন্দুগামী। তাহলে এই বিন্দু অবশ্যই এটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা সিদ্ধ করাই, সেটা হবে a স্কোয়ার sec স্কোয়ার থিটা ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে a স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখান থেকে অবশ্যই ওয়াই আসবে বি sec স্কোয়ার থিটা মাইনাস 1 হচ্ছে টেন থিটা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু পরামিতিক সমীকরণ পাই গেছি। পরামিতিক সমীকরণ হবে x ইকুয়ালস টু a sec থিটা, a sec থিটা আর y ইকুয়াল টু b tan থিটা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই অধিবৃত্তের পরামিতিক সমীকরণ হবে x ইকুয়াল টু a sec থিটা y ইকুয়াল টু b tan থিটা। এখন পরামিতিক সমীকরণ কি? পরামিতিক সমীকরণ হচ্ছে যখন দুই বা ততোধিক চলককে একটি মাত্র চলকের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন সেই সমীকরণকে বলা হবে উক্ত সমীকরণের পরামিতিক সমীকরণ। তাহলে দেখো এই সমীকরণে চলক ছিল কয়টা, x এবং y। তাহলে x কেও আমরা একটি মাত্র ভেরিয়েবল থিটার মাধ্যমে প্রকাশ করছি, y কেও একটি মাত্র ভেরিয়েবল থিটার মাধ্যমে প্রকাশ করছি। তাহলে এই 3 নংই হবে 1 নং অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। আর যদি আমরা এটার স্থানাঙ্ক নেই, দেখো এর স্থানাঙ্ক যদি নেই যে x, y ইকুয়াল টু হচ্ছে a sec থিটা, হ্যাঁ, b tan থিটা, এটাকে বলা হবে পরামিতিক স্থানাঙ্ক, অর্থাৎ এই যে পি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক। আর দেখো এখানে থিটার মানটা আমরা কিভাবে বের করব, সেটা এটা থেকেও বের করতে পারি, এটা থেকেও বের করতে পারি। তাহলে আমরা এটা থেকে যদি বের করি y ইকুয়াল টু b tan থিটা, তাহলে এখানে কিন্তু হবে tan থিটা ইকুয়ালস টু কি y বাই b। তাহলে থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স y বাই b। এইভাবে হচ্ছে উৎকেন্দ্রিক কোণটা আমাদেরকে বের করতে হবে। তো এই হলো পরামিতিক সমীকরণ, এই হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক, আর যেখানে উৎকেন্দ্রিক কোণ থিটা সমান tan ইনভার্স y বাই b। এই হচ্ছে অধিবৃত্তের পরামিতিক সংক্রান্ত তথ্য। এরপরে দেখো আমরা দেখব অধিবৃত্তের সাধারণ সমীকরণ। অধিবৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত প্রত্যেকের ক্ষেত্রে সাধারণ সমীকরণ বের করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে উপকেন্দ্র আর একটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে। তাইলে যদি নিয়ামক রেখা দেওয়া থাকে, অধিবৃত্তের নিয়ামক রেখা যদি দেওয়া থাকে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, আর এর উপকেন্দ্র দেওয়া আছে s অফ আলফা বিটা, ঠিক আছে। তাহলে ওই অধিবৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে এটা মানে হচ্ছে এরকম আর কি, যে এটা হচ্ছে অধিবৃত্ত, যে হ্যাঁ এটা হচ্ছে অধিবৃত্ত, এর এস হচ্ছে আলফা বিটা, এস থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, হ্যাঁ, পি অফ এক্স ওয়াই পি এম। তাহলে আমরা জানি এস পি পি এম, আর এই যে নিয়ামক রেখা কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাইলে অধিবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, তাইলে আমরা অবশ্যই অধিবৃত্তের সমীকরণ বের করতে পারবো। তাইলে এখানে কি হবে, আমরা জানি এসপি সমান, আমরা জানি ই ইন্টু পি এম। তাহলে এসপি কত, এসপি হচ্ছে এস থেকে পি এর দূরত্ব, সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু পিএম। পিএম মানে কি, পিএম হচ্ছে এই যে পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই যে এই রেখার লম্ব দূরত্ব। তাহলে একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করে, সেটা হচ্ছে আমরা জানি, দেখো সেটা হচ্ছে এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ডিভাইড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার ওয়াই এর সহগ স্কোয়ার, এটা। তাহলে দুই পাশে যদি আমরা স্কোয়ার করে দিই, আমাদের আসবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এইভাবে আমাদের যদি উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকে, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা সহজেই সমীকরণটা বের করতে পারবো, ঠিক আছে। তো এই সূত্র আমরা তখন অ্যাপ্লাই করবো। এটা কিন্তু তখনই প্রযোজ্য যখন উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকবে, আদারওয়াইজ কিন্তু এটা কখনোই প্রযোজ্য হবে না। আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপরে দেখো অসীম তটের সমীকরণ, ঠিক আছে। অধিবৃত্তের অসীম তটের সমীকরণ, ঠিক আছে। অধিবৃত্তের অসীম তট, অসীম তটের সমীকরণ, ঠিক আছে।
তাহলে আমরা ধরে নিচ্ছি অধিবৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ গ্রেটার দেন বি, এবং অসীম তটের সমীকরণ আমরা ধরে নিচ্ছি এম এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এই যে, ঠিক আছে, এই যে এটা এরকম, এই যে, তাহলে অধিবৃত্তটা কিন্তু হবে এই যে এরকম, অসীমে ছেদ করবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে অসীম তটের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আর এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। তাহলে এখানে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অসীম তট এই যে এই অধিবৃত্তকে এই রেখা অসীমে গিয়ে ছেদ করবে। তাহলে এই দুইটাকে সমাধান করলে আমরা কিন্তু ছেদ বিন্দু পাবো। ঠিক আছে, তাহলে যদি আমরা সমাধান করি ওয়াইয়ের মানটা বসাই দিই, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখন আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যদি গুণ করি, এখানে হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে হবে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc(x) প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এখানে আসবে কি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2mc(a স্কোয়ার এক্স প্লাস মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2mc(a স্কোয়ার এক্স মাইনাস কমন নিলে থাকবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, সরি এখানে 0 হবে, ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এইটা তো দেখো আমরা জানি যে এটা এই যে এই রেখা এটাকে তো অসীমে গিয়ে ছেদ করবে। তো অসীমে গিয়ে ছেদ করলে এই যে দ্বিঘাত সমীকরণ আমরা পাইছি, এই দুটাকে সমাধান করে এই দ্বিঘাত সমীকরণের উভয় মূলই কিন্তু অসীম হবে। ঠিক আছে, অসীমে গিয়ে ছেদ করা মানে কি উভয় মূল এক্সের দুইটা মানই হবে অসীম। ঠিক আছে, ইনফিনিটি। তাহলে আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ কিন্তু এক্সের দ্বিঘাত সমীকরণ, এক্সের দ্বিঘাত সমীকরণ এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের উভয় মূল অসীম হওয়ার শর্ত হচ্ছে এ শূন্য হইতে হবে, বি শূন্য হইতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার সহগ শূন্য, এক্সের সহগ শূন্য হইতে হবে, তাইলে ওই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা অসীম হবে। ঠিক আছে, এটা আমি বহুপদীতে দেখাইছি। তাহলে দেখো এটার উভয় মূল অসীম হবে, এই যে 1 নং-এর উভয় মূল অসীম হবে, 1 নং-এর উভয় মূল অসীম হলে কি পাই আমরা, এক্স স্কোয়ারের সহগ শূন্য, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু 0, এবং এক্সের সহগ শূন্য 2mc মাইনাস 2mc(a স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি যে এম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এম ইকুয়াল টু হবে প্লাস মাইনাস বি বাই এ। ঠিক আছে, আর এখানে দেখো এখানে কিন্তু 2 - 2, তার মানে mc(a স্কোয়ার ইকুয়াল টু 0), কিন্তু আমরা জানি m নট ইকুয়াল টু 0 এবং a নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই c ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা পাই গেলাম m এবং c এর মানে, m এবং c এর মানে যে এখানে বসাই দিই আমরা, তাহলে আমাদের কি হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a x প্লাস হচ্ছে 0। তাহলে অসীম তটের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a ইন্টু x, এটাই হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a x, এটাই হচ্ছে কি একটি অধিবৃত্তের অসীম তটের সমীকরণ। ঠিক আছে, এইভাবে আমরা সহজেই বের করতে পারবো। ঠিক আছে, তার মানে কি y ইকুয়াল টু প্লাস মাইনাস এই যে b এর মান এর মান দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো এরকম দেওয়া আছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস, সরি এখানে দেওয়া আছে 2 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এইটার অসীম তটের সমীকরণ বের করো। তাহলে আমরা অসীম তটের সমীকরণ কীভাবে বের করবো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আচ্ছা এইভাবে না, ওয়াই ইকুয়াল টু আমরা জানি প্লাস মাইনাস বি বাই এ এক্স। তো এই সমীকরণে দেখো বি এর মান কত 3, এ এর মান কত 2 ইন্টু এক্স, তাহলে এইটাই কিন্তু হবে এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ। তো এইভাবে আমরা কিন্তু অসীম তটের সমীকরণ সহজে বের করতে পারবো। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আলোচনা অধিবৃত্তের উপর। তো সামনের ক্লাসে অধিবৃত্তের চ্যাপ্টারের ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।